আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি অধ্যায় সম্পর্কে ভালো করে জানব। তো জল নির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন বা ড্রেনেজ সিস্টেম সম্পর্কে জানব। তো জল নির্গম প্রণালী জানার আগে প্রথমত আমরা জানবো জল নির্গম প্রণালী কাকে বলে জানবো, তার আগে কতগুলো জিনিস জানতে হবে। তোমরা নদী কাকে বলে নিশ্চিত জানো। সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপরের দিকে যায় সূর্যের তাপে, ওই জল পুনরায় তাই না স্থলভাগের দিকে এসে পাহাড়ের ঢালে বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে উঠে তাই না ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, মেঘ থেকে বৃষ্টিপাত হয়। কিংবা পাহাড়ের খুব উঁচু জায়গায় জল জমে কি থাকে না বরফ থাকে, ওই বরফ গলা জল হিমরেখা অঞ্চলে গলতে শুরু করে। ওই বৃষ্টির জল কিংবা বরফ গলার জল ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে যখন গিয়ে সাগর মহাসাগরে গিয়ে পতিত হয় তখন তাকে কি বলে, নদী বলে। অর্থাৎ দেখো, কোনো উঁচু পাহাড় বা মালভূমি বা পর্বতের শিখর থেকে বরফ গোলা জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, প্রস্রবণের জল হতে পারে, ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে গিয়ে সাগর মহাসাগরে পতিত হলে তখন তাকে আমরা বলি কি না নদী। সাগর মহাসাগর হ্রদ বিভিন্ন জায়গায় পতিত হলে তখন তাকে আমরা বলবো নদী। অর্থাৎ যেখানে উৎপত্তি হচ্ছে তাকে উৎস বলে, যেখানে যে সাগর মহাসাগরে মিশছে তাকে মোহনা বলে, এটা তোমরা নিশ্চিত জানো। এইভাবে আবার অন্যত্র যে সমস্ত নদী উৎপত্তি লাভ করে একটা প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, অন্যত্র উৎপন্ন হয়ে যে প্রধান নদীর সঙ্গে মিলিত হয় তাকে বলা হয় কিনা উপনদী, তাকে বলা হবে উপনদী। এগুলো হচ্ছে উপনদী। আবার তাই না এই প্রধান নদীর প্রবাহ পথে নিম্ন গতিতে যখন বিভক্ত হয়ে দুটো নদীতে ভাগ হয়ে যায় তখন তাকে বলা হবে শাখা নদী। তাহলে দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান ধারাটি হলো প্রধান নদী। প্রধান নদী উৎস থেকে মোহনা পর্যন্ত সেটা হবে প্রধান নদী। আর অন্যত্র উৎপন্ন হয়ে যেগুলো প্রধান নদীর সঙ্গে মেশে তাকে বলা হয় উপনদী। এগুলোকে বলা হবে কি না উপনদী। আবার যারা অন্যত্র উৎপন্ন হয়ে এসে প্রধান উপনদীর সঙ্গে মিলিত হয় তাকে বলা হবে উপনদী। উপনদী অন্যত্র উৎপন্ন হয়ে উপনদীর সঙ্গে মিলিত হলে উপনদী। প্রধান নদীর প্রবাহ পথে যদি দ্বিধা বিভক্ত হয়ে যায় তখন তাকে বলা হবে কি না শাখা নদী। এটা হবে শাখা নদী। আবার শাখা নদী যদি বিভক্ত হয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলা হবে প্রশাখা নদী। তাহলে কি শুনলে তোমরা না, উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান জলধারাটি হচ্ছে প্রধান নদী। অন্যত্র উৎপন্ন হয়ে প্রধান নদীতে যেগুলো মিলিত হয় পাহাড়ে ঢাল বেয়ে এসে তাকে বলা হয় উপনদী। যে নদীগুলো অন্যত্র উৎপন্ন হয়ে আবার প্রধান নদী উপনদীর সঙ্গে মিলিত হয় তাকে উপনদী। প্রধান নদীর প্রবাহ পথে নিম্ন গতিতে যখন দ্বিধা বিভক্ত হয়ে প্রবাহিত হয় তাকে শাখা নদী। শাখা নদী আবার ভাগ হলে প্রশাখা নদী বলে। এইভাবে দেখো, এই প্রধান নদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী মিলিতভাবে যে জ্যামিতিক আকার সৃষ্টি করে তাকে জল নির্গম প্রণালী বলা হয়। তাহলে আপাতত হবে জল নির্গম প্রণালী কাকে বলে শুনলে। তো দেখো, সেই জায়গায় নদীর উদ্ভব বা উৎপত্তি অনুসারে নদীর প্রকারভেদ রয়েছে। নদী বহু প্রকারের নদী হয়। ভূগঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে নদীর ভাগ রয়েছে। আবার দেখো, নদী গোষ্ঠী অনুসারে এই যে খুনি আলোচনা করলাম, প্রধান নদী, উপনদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী, নদীর গোষ্ঠী অনুসারে নদী বহু রকমের হয়। আর এই বিভিন্ন এই প্রধান নদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী সবাই মিলিতভাবে যে জ্যামিতিক আকার সৃষ্টি করলো তাকে জল নির্গম প্রণালী বলা হচ্ছে। জল প্রবাহ অনুসারে নদী আবার দু প্রকার, একটা নিত্যবহ নদী আর একটা অনিত্যবহ নদী। ভূগঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে নদী আবার কতগুলো ভাগে ভাগ হয়। ঊর্ধ্বভঙ্গে নদী, অধোভঙ্গে নদী। অর্থাৎ পাহাড়ের উত্তল অংশকে ভঙ্গেল পর্বতের জানো উত্তল অংশকে ঊর্ধ্বভঙ্গ আর অবতল অংশকে অধোভঙ্গ বলে। এই দুই জায়গায় নদী নকশার সৃষ্টি হয়। আর চ্যুতি রেখার মধ্য দিয়েও নদী প্রবাহিত হতে পারে।
হ্যাঁ, চ্যুতিযুক্ত অঞ্চলে নদী হতে পারে, চ্যুতি রেখার মধ্য দিয়েও নদী যেতে পারে, দারণ বা ফাটলের ভেতর দিয়েও নদী প্রবাহিত হতে পারে। তাহলে ভূগঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এগুলো নদীর ভাগ, জলপ্রবাহের ভিত্তিতে নিত্যবহ অনিত্যবহ, নদী গোষ্ঠী অনুসারে প্রধান নদী, তাই না, উপনদী উপ উপনদী, শাখা নদী প্রশাখা নদী, এগুলো জানলে এবার আরো আমরা নদী সম্পর্কে কতগুলো জিনিস জেনে নিতে হবে। নদীর উদ্ভব বা উৎপত্তি অনুসারে দেখো নদীকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। 5টি ভাগ সম্পর্কে আমরা ভালো করে জানবো। একটা অনুগামী নদী বা প্রাথমিক নদী বা নতি নদী। এই যে বললাম না, উৎস থেকে ভূমির ঢাল অনুসারে যে নদীটি, তাই না, ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে গিয়ে সাগর মহাসাগর নদী বা হ্রদে মিলিত হয়, তাকে কি বলবো আমরা অনুগামী নদী বা প্রাথমিক নদী বা নতি নদী। অর্থাৎ নদী অনুসারে ঢাল অনুসারে প্রবাহিত হয়ে যাচ্ছে। এই দেখো 1 নম্বর, হ্যাঁ, এই নদীটিকে কি বলছি আমরা, এই পাহাড়ের উঁচু জায়গা থেকে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়ে গিয়ে যখন সাগর মহাসাগরে মিলিত হচ্ছে, এই প্রধান ধারাটিকে আমরা বলবো অনুগামী নদী। ভূমির ঢাল অনুসারে, তাই না, ভূমির ঢালের অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। আর এটা সর্বপ্রথম সৃষ্টি হয়ে বলে প্রাথমিক নদী বলে, তাই না। আর ভূমির ঢাল বা নদীকে অনুসরণ করে এই নদী প্রবাহিত হয় বলে একে নদী নদীও বলা হয়। যেমন ধরো উদাহরণ হিসেবে তোমরা গঙ্গা একটা অনুগামী নদী বা প্রাথমিক নদী বা নদী নদীর উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো। এবার দেখো উপ অনুগামী নদী, অর্থাৎ প্রধান নদী প্রবাহিত হচ্ছে, তাই না, ভূমির ঢালের পার্থক্য অনুসারে অন্যত্র অন্য ঢাল বরাবর যে নদীটা প্রবাহিত হয় তাকে বলা হবে উপ অনুগামী নদী। অর্থাৎ অন্যত্র উৎপন্ন হয়ে ভূমির ঢালকে অনুসরণ করে যে নদী, তাই না, নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় উপ অনুগামী নদী। তাহলে উপ অনুগামী নদী বিষয়টা বোঝা গেল নিশ্চিত, উপ অনুগামী নদী। আবার দেখো বলছে যেসব নদী গৌণ ভূমির ঢাল ও আয়ামকে অনুসরণ করে এসে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়। এই 3 নম্বর দেখো, গৌণ ভূমির ঢাল ও বা আয়ামকে অনুসরণ করে এসে প্রধান নদীর সঙ্গে মিলিত হচ্ছে, তাকে আমরা বলবো কি না পরবর্তী নদী বা আয়াম নদী। আয়াম বরাবর এসে প্রধান অনুগামী নদীর সঙ্গে মিলিত হচ্ছে বলে একে আমরা কি বলবো পরবর্তী নদী বা আয়াম নদী। অর্থাৎ আয়াম বরাবর এসে প্রধান অনুগামী নদীর সঙ্গে মিলিত হচ্ছে বলে। যেমন গঙ্গার উপনদী সোন, যমুনার উপনদী অসন, তাই না, এই পরবর্তী বা আয়াম নদীর উদাহরণ। এরপর দেখো বিপরা বা ভৃগুতর অনুগামী নদী বলা হয়েছে। বিপরা অর্থাৎ ভূমির ঢালের বিপরীত দিকে যে নদী প্রবাহিত হবে। দেখো ভূমির ঢালের পার্থক্য অনুসারে অনুগামী নদী যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যে নদী প্রবাহিত হবে, তাই না। অর্থাৎ এই 4 নম্বর দেখো এখানে উঁচু ভূভাগ রয়েছে, ভূমির ঢালের পার্থক্যের দরুন যে সমস্ত নদীগুলো অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়ে গিয়ে, তাই না, আয়াম বরাবর মিলিত হয়ে সে আবার অনুগামী নদীর সঙ্গে মিলিত হয়, এই ভূমির ঢালের বিপরীত দিকে প্রবাহিত নদীকে বলা হবে বিপরা নদী। অর্থাৎ এর দ্বারা নদীগ্রাস প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তো বিপরা নদী সম্পর্কে জানলাম। এই নদীর উদ্ভব বা উৎপত্তি অনুসারে আরেক প্রকার নদী নকশা রয়েছে, সেটা হচ্ছে তোমার পুনর্ভবা নদী। দেখো পুনর্ভবা অর্থাৎ পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসা, ক্ষয়চক্র বিষয়টা তোমরা জানো, তাই না। পুনর্যৌবন লাভ এর ফলে নদী তার গতিবেগ বেড়ে যায়, সে পুনরায় ক্ষয় করে করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলে তখন তাকে আমরা কি বলবো পুনর্ভবা নদী। তো আপাতত ভাবে নদীর উদ্ভব বা উৎপত্তি অনুসারে, তাই না, নদীর ভাগগুলো সম্পর্কে জানলে এগুলো থাকে। অনুগামী নদী কাকে বলে বা নতি নদী কাকে বলে, তাই না, পরবর্তী নদী কাকে বলে, তাই হ্যাঁ, বিপরা নদী কাকে বলে, এগুলো 2 নম্বরের কোশ্চেন হিসেবে তোমাদের থাকতে পারে। ভূগঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে, অর্থাৎ সঙ্গতি বলতে কি ভূমির ঢাল অনুসারে যখন প্রবাহিত হচ্ছে তখন সেটা সঙ্গতি অনুসারে, এটা সঙ্গতি অনুসারে, এটা হচ্ছে অসঙ্গত অনুসারে, তাই না। এটা আবার কতগুলো নদী আছে, পূর্ববর্তী নদী, এটা পূর্ববর্তী নদী। অর্থাৎ দেখো প্রারম্ভিক পর্বে নদী এরকম অবস্থায় প্রবাহিত হয়েছিল, তাই না, অর্থাৎ ভূমির ঢাল অনুসারে নদী বয়ে গেছে একদিকে। পরবর্তীকালে ভূ উত্থান ঘটেছে, দেখো এই জায়গায় ভূ উত্থান হয়েছে, এই ভূ উত্থান হয়েছে। ভূ উত্থান হওয়ার কালে তখন কি হবে, নদীর গতিবেগ কমে যাবে, কিংবা
নদীর জলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে, তাই না, কেটে বসে সোজা প্রবাহিত হবে। অর্থাৎ সে তার পূর্বের গতিপথকে, নদী উপত্যকাকে ধরে নেবে। এই পূর্বের নদীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে, অর্থাৎ নিম্নক্ষয়ের মাধ্যমে পুরানো নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হবে পূর্ববর্তী নদী। আবার বলি, দেখো, নদী ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে, এটা পূর্বেকার নদী ছিল। ভূ উত্থান হলে, তাই না, তাহলে কি হবে, নদী পুনরায় কেটে গভীর উপত্যকা সৃষ্টি করে পূর্বের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে তখন তাকে পূর্ববর্তী নদী বলে। যেমন তিস্তা, সিন্ধু, যমুনা, তিস্তা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, তাই না, এগুলো পূর্ববর্তী নদীর উদাহরণ। পূর্ববর্তী নদীর উদাহরণ তিস্তা, শতদ্রু, ব্রহ্মপুত্র, এগুলো পূর্ববর্তী নদীর উদাহরণ। এবার আসো অধ্যারোপিত নদী। তো অধ্যারোপিত নদী কাকে বলে, তাই না? না, অধ্যারোপিত নদী কাকে বলে না, যে সমস্ত নদীগুলো ভূমির ঢাল অনুসারে একই দিকে প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে, তাই না? এবার দেখো, এটা ছিল পুরান, এটা বর্তমান অবস্থা, এটা হচ্ছে কিনা পূর্বের অবস্থা ছিল, এটা পূর্বের অবস্থায় ছিল। এবার সঞ্চয় কার্যের মাধ্যমে উপরে শিলাস্তর সৃষ্টি হয়েছে, যে নবীন শিলাস্তর রয়েছে। নবীন শিলাস্তরের উপর গঠিত কোন নদী নকশা সে তার ক্ষয়কার্যের মাধ্যমে যখন পুরানো বা প্রাচীন শিলাস্তরের উপর এসে অবস্থান করে তখন তাকে কি বলে, অধ্যারোপিত নদী বলে। আবারও বলছি, শোনো, ভূমির ঢাল অনুসারে প্রবাহিত নদী, ভূমির ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয়, নবীন শিলাস্তরের উপর যখন প্রবাহিত হচ্ছে সে তার কি করবে, নবীন শিলাস্তরের উপর নদী তার নিম্ন উপত্যকায় ক্ষয়কার্যের মাধ্যমে পুরানো প্রাচীন বা পুরানো উপত্যকায় এসে যখন অবস্থান করবে তখন তাকে অধ্যারোপিত নদী বলা হবে। অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যখন আসছে তখন তাকে আমরা বলবো অধ্যারোপিত নদী। এটা হচ্ছে প্রাচীন শিলাস্তর, এই উপরের স্তরটি হচ্ছে নবীন শিলাস্তর, এর উপর নদী সৃষ্টি হয়েছে, সে তার নিম্নক্ষয়ের মাধ্যমে সেই পুরানো নদী উপত্যকা বা নদী খাতে ফিরে এসছে। পুরানো নদী খাতে ফিরে আসার ঘটনাকে বলা হবে অধ্যারোপিত নদী, তাই না? এই অধ্যারোপিত নদী মধ্যপ্রদেশের সোন নদী হচ্ছে অধ্যারোপিত নদীর উদাহরণ। মধ্যপ্রদেশের সোন নদী হচ্ছে অধ্যারোপিত নদী। এর আরেকটি ভাগ রয়েছে ভূগঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে, আরেকটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের অসঙ্গত নদী। অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠনের সঙ্গে কোন রকম সামঞ্জস্য না রেখে, অর্থাৎ ভূমির ঢালকে কিংবা দ্রাব্য অদ্রাব্য শিলার নদীকে অনুসরণ করে না হয়ে যখন যে নদী প্রবাহিত হয় বা যে নদীর সৃষ্টি হয় তাকে অসঙ্গত নদী বলা হয়। অর্থাৎ যে নদীর সৃষ্টির ক্ষেত্রে ভূগঠনের সঙ্গে কোন রকম সঙ্গত উপায় থাকে না তাকে অসঙ্গতি নদীও বলে। এগুলো অ্যাকচুয়াল এর পূর্বের অবস্থায় ফিরে আসছে, সেই জন্য কি বলা হচ্ছে না, পূর্ববর্তী নদী। এই নবীন শিলাস্তরের উপর নদী সৃষ্টি হলেও সে পুনরায় নদী খাতের মাধ্যমে ক্ষয়কার্যের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে আসছে, তাই একে কি বলা হচ্ছে, অধ্যারোপিত নদী, তাই না? আর অসঙ্গত নদী বলছে যে এই উত্থান কিংবা সঞ্চয়, এটা তো উত্থান কার্যের ফলে পূর্বে ক্ষয় করে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য পূর্ববর্তী, আর এই সঞ্চয় কার্যের ফলে কি হয়েছিল, নতুন স্তর হয়েছিল, তারপর নদী সৃষ্টি, সে পুনরায় পূর্বের উপত্যকায় ফিরে আসার জন্য অধ্যারোপিত, তাই না? আর অসঙ্গত বলতে এরকম কোন রকম ঢালকে অনুসরণ না করে যখন নদী নকশা, যে নদীটা সৃষ্টি হবে তাকে বলা হবে অসঙ্গত নদী। তাহলে আমরা মোটামুটি ভাবে এই বিষয়গুলো জানলাম। অর্থাৎ উদ্ভব অনুসারে নদীর 5টা ভাগ, ভূগঠনের সঙ্গে অসঙ্গত সম্পর্ক অনুসারে 3টে ভাগ, নদী গোষ্ঠী অনুসারে তার যে ভাগটা ছিল সেটা বললাম, জলপ্রবাহ অনুসারে নিত্যবহ, সারা বছর জল থাকলে নিত্যবহ আর না থাকলে অনিত্যবহ, ভূগঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতেও নদী নকশা সম্পর্কে আমরা জানলাম। তো দেখো এখানে তো যে উঁচু ভূভাগ দুদিকে জল নদীকে পৃথক করে রাখে, দুদিকের নদীকে পৃথক করে রাখে, এই যে উঁচু ভূভাগ দুদিকের নদীকে পৃথক করে রাখছে, তাই না? এই যে এটা একটা উঁচু ভূভাগ, এদিকে একটা নদী নকশা, এদিকে একটা নদী নকশা সৃষ্টি করছে, এই উঁচু ভূভাগকে বলা হবে কিনা জলবিভাজিকা।
জল বিভাজিকা। তো জল বিভাজিকা কাকে বলে? না, যে উঁচু ভূভাগ ভূমির ঢাল অনুসারে দুদিকে প্রবাহিত হয় তাকে কি বলা হবে? না, জল বিভাজিকা বলা হবে। যে উঁচু ভূভাগ ভূমির ঢাল অনুসারে দুই দিকে প্রবাহিত হয় তাকে জল বিভাজিকা বলে। তো তাহলে জল বিভাজিকা সম্পর্কে তোমাদের ধারণা হলো। মধ্য এশিয়ার হিমালয় পার্বত্য অঞ্চল বৃহৎ জল বিভাজিকার উদাহরণ। ভারতের মধ্যভাগে বরাবর অবস্থিত বিন্ধ্য পার্বত্য অঞ্চল এটা জল বিভাজিকার উদাহরণ। এবার আসো, এই যে জল নির্গম প্রণালী এগুলো সৃষ্টির ক্ষেত্রে, তাই না, নিয়ন্ত্রক সমূহগুলো কি কি, কোন কোন বিষয় এই যে জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে? আমি একটু আগে বললাম, প্রধান নদী, উপনদী, উপ উপনদী, শাখা নদী, প্রশাখা নদী সবাই মিলিতভাবে যে জ্যামিতিক আকার সৃষ্টি করে তাকে জল নির্গম প্রণালী বলে। এই জ্যামিতিক আকার সৃষ্টি করার ক্ষেত্রে, তাই না, ভূমিভাগের কি কি প্রভাব রয়েছে, কারা কারা এই জল নির্গম প্রণালীটাকে নিয়ন্ত্রণ করবে, সেগুলোর ক্ষেত্রে দেখো এখানে কতগুলো পয়েন্ট আলোচনা করা হচ্ছে। শিলা স্তরের বিন্যাস। দেখো, শিলা স্তরের বিন্যাস বলতে শক্ত শিলা না নরম শিলা, তাই না? শক্ত শিলা যদি হয়, নদী সর্বদা নরম শিলার দিকে ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার চেষ্টা করে, কঠিন শিলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তার মানে কি, নদীর আকারের পরিবর্তন সৃষ্টি করার ক্ষেত্রে শিলা স্তরের বিন্যাস অর্থাৎ কঠিন না নরম এটা ভূমিকা পালন করছে। অনুরূপভাবে দেখো, শিলা স্তরের কাঠিন্য অর্থাৎ শিলা যদি শক্ত হয়, তাই না, বা গম্বুজ ভূগঠনের উপর যদি নরম শিলা থাকে বা দ্রাব্য শিলা থাকে, তাহলে সেখানে কি হতে পারে না, অঙ্গুরি আকার জল নির্গম প্রণালী লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ শিলার কাঠিন্য ও জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে। আবার দেখো, শিলা স্তরের নতি বা আয়াম। নতি মানে জানো ভূমির ঢাল, আয়াম মানে জানো দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা, এখান থেকে এই পর্যন্ত 3 নম্বর যে ছবিটা আঁকা আছে, নদীটা আছে, এটা আয়াম বরাবর, তাই না? আর নতি মানে 2 নম্বর ছবি যেটা আছে, নদী বা ঢাল, এই যে ভূমির ঢাল অনুসারে যখন নদী প্রবাহিত হচ্ছে, এই নদী বা আয়ামকে কেন্দ্র করেও জল নির্গম প্রণালী সৃষ্টি হয় বা জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নদী আয়ামের একটা ভূমিকা পালন করে। এর উপর ভিত্তি করে জাফরি রূপী জল নির্গম প্রণালী সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে তোমরা ব্যাখ্যা করতে পারো, ভূমি অর্থাৎ দেখো শিলা স্তরে ফাটল থাকে, দারণ থাকে, চ্যুতি থাকে, তাহলে চ্যুতির উপর নির্ভর করেও নদী প্রবাহিত হয়, চ্যুতির উপর নির্ভর করেও নদী প্রবাহিত হয়, চ্যুতি রেখার উপর নির্ভর করেও নদী প্রবাহিত হয়। দারণ মানে ফাটল, সেই ফাটলের মাঝখান দিয়েও জল প্রবাহিত হয়। অতএব দেখো, এই দারণ, ফাটল, চ্যুতিও এই নদী নকশা সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। যেমন ধরো হেরিং বোন বা আয়তক্ষেত্ররূপী জল নির্গম প্রণালী, হেরিং বোন আকৃতি জল নির্গম প্রণালী ক্ষেত্রে এই শিলা স্তরের ফাটল, দারণ, চ্যুতি ভূমিকা পালন করে থাকে। এছাড়া দেখো, শিলার স্তরের সছিদ্রতা প্রবেশতা, জানো সছিদ্রতা, কণাগুলোর মাঝখানে যে ফাঁক থাকে তাকে সছিদ্রতা, আর ওই কণার ভেতর দিয়ে জল বা বায়ু প্রবেশ নির্গমনের যে ক্ষমতা তাকে বলা হয় কিনা প্রবেশতা। এই সছিদ্রতা, প্রবেশতা ও জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে। তাহলে সছিদ্রতা ও প্রবেশতা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী সৃষ্টি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। এছাড়া দেখো, ভূমিরূপ, ভূমিরূপ, তাই না, পৃথিবীতে বহু প্রকারের ভূমিরূপ আছে। গম্বুজ ভূগঠন আছে, পর্বত বেষ্টিত ভূভাগ রয়েছে, আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে, সমতল ভূভাগ আছে, পাহাড়ের একই দিকে খাড়া ঢালযুক্ত ভূভাগ রয়েছে। অর্থাৎ দেখো, বৈচিত্র্যময় ভূমিরূপ আর সেখানে বৈচিত্র্যময় জল নির্গম প্রণালীর সৃষ্টি হবে। তাহলে দেখো, ভূমিরূপ বলতে সমতল ভূভাগ, উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি, নাতি উচ্চ পাহাড়, সুউচ্চ মালভূমি, এই পর্বত, সুউচ্চ শিলাস্তূপ পর্বত, আবার পর্বতের একদিকে খাড়া ঢাল থাকতে পারে, একদিকে মৃদু ঢাল থাকতে পারে, তাই না? এইরকম যে বহু প্রকারের ভূমিরূপ, এই ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে বহু রকমের জল নির্গম প্রণালীর সৃষ্টি হয়। যেমন গম্বুজ ভূগঠন যদি হয়ে থাকে, সেখানে কেন্দ্রমুখী ও অঙ্গুরিয়াকার জল নির্গম প্রণালীর সৃষ্টি হয়। তোমরা এইভাবে উদাহরণ দিয়ে এই পয়েন্টকে ব্যাখ্যা করো। সমনত বা একনত ভূগঠন যুক্ত যদি হয়ে থাকে, তাকে সেখানে জাফরি রূপী কিংবা বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর সৃষ্টি হতে সাহায্য করে। পর্বত বেষ্টিত ভূভাগ যদি হয়, কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী চারিদিক থেকে, তাই না, নদী এসে কেন্দ্রে মিলিত হয়ে প্লায়া হ্রদ সৃষ্টি করবে। পরবর্তীকালে তোমাদের আবার ডিটেলসে আলোচনা হবে।
ভঙ্গিল ভূগঠন যদি হয়, ভঙ্গিল ভূগঠন মানে তোমার উদ্ধভঙ্গ কিংবা অধভঙ্গ, উদ্ধভঙ্গ হলে কেন্দ্র বিমুখ, তাই না, ও জাফরি রূপী জল নির্গম প্রণালী সৃষ্টি করতে সাহায্য করে। আবার দেখো সমতল ভূভাগ বা অনুভূমিক ঢাল যদি হয়ে থাকে, সমান্তরাল বা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী সৃষ্টি করছে। তাহলে দেখো জল নির্গম প্রণালীর সৃষ্টির ক্ষেত্রে ভূমিরূপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আসো জলবায়ু, তাই না, এই ভূমিরূপ সৃষ্টি করার ক্ষেত্রে জলবায়ু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কিরকম না, পৃথিবীতে সব জায়গায় একই রকম জলবায়ু বিরাজ করে না। আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়ে থাকে, নদীর গতিবেগ বেশি হয়, তাই না। আবার শুষ্ক জলবায়ু অঞ্চলে, তাই না, বৃষ্টিপাতের পরিমাণ কম, জলের গতিবেগটাও কম হবে এবং জলের অর্থাৎ সাহিত্যও কম হবে। অর্থাৎ শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলে, মরু অঞ্চলে দেখো নদী প্রবাহিত বলে কিছুক্ষণের পরে বৃষ্টিপাত বন্ধ হওয়া মানে নদীতে জল থাকে না, শুষ্ক নদী উপত্যকা বা ওয়াদি সৃষ্টি হয়, তাই না। এইভাবে দেখো জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রক হিসাবে শিলাস্তরের বিন্যাস, কাঠিন্য, শিলাস্তরের আয়াম নতি, শিলাস্তরের ফাটল ধারণ চ্যুতি, শিলাস্তরের সচ্ছিদ্রতা প্রবেশতা, ভূমিরূপ, জলবায়ু একটা ভূমিকা পালন করে। এটা অবশ্য তোমাদের 4 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন থাকে। এগুলো উদাহরণ হিসেবে ব্যাখ্যা করলে এই পয়েন্টটার উত্তর পুরো নাম্বার তোমরা পাবে। তো এবার আমরা জানবো একটু পছন্দ, আমরা এবার জেনে নেব যে জল নির্গম প্রণালীর যে বিভিন্ন প্রকার ভাগ, বিভিন্ন প্রকারের জল নির্গম প্রণালী সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমত আমরা জানবো বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, তাই না। গ্রিক শব্দ ড্রেনরন থেকে ডেনরেটিক শব্দটি এসছে, যার অর্থ, তাই না, অর্থাৎ বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। এই বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কাকে বলে, সংজ্ঞাটা এমন ভাবে মনে রাখবে তার মধ্যে ভূগঠনের সঙ্গে সম্পর্কটা যেন মনে থাকে। যেমন ধরো আর্দ্র জলবায়ুযুক্ত প্রায় সমোন্নত বা একনত ভঙ্গিল ভূগঠন অঞ্চলে, অর্থাৎ পাললিক শিলা দ্বারা গঠিত অঞ্চলে, তাই না, একনত বা প্রায় সমান্তরালে অবস্থিত প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো যখন সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়, দেখো প্রধান নদী গেছে, তার সঙ্গে উপনদীগুলো এসে সূক্ষ্ম কোণে মিলিত হয়েছে, তার সঙ্গে উপনদীগুলো এসে সূক্ষ্ম কোণে মিলিত হয়েছে, হয়ে একরকম গাছের আকার ধারণ করেছে। এই যে একটা বৃক্ষের ন্যায় একটা বা গাছের ন্যায় জল নির্গম প্রণালী সৃষ্টি হয়েছে, তাকে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বলা হয় বা ডেনরেটিক ড্রেনেজ প্যাটার্ন বলা হয়, ড্রেনেজ প্যাটার্ন বা জল নির্গম প্রণালী বলা হয়। তাহলে কি বলা হলো, আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে সমসত্ব একনত পাললিক শিলা গঠিত ভূভাগে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো সূক্ষ্ম কোণে এসে পরস্পর মিলিত হয়ে যে গাছের ন্যায়, অর্থাৎ গাছের ডালপালার ন্যায় জল নির্গম প্রণালীর সৃষ্টি হয়, তাকে ডেনরেটিক ড্রেনেজ প্যাটার্ন বা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বলে। তাহলে এই কথার মধ্যে তুমি বৈশিষ্ট্য বলতে পারো, সমসত্ব প্রকৃতির শিলায় এই নদী নকশা সৃষ্টি হয়, একনত ভূগঠন বা প্রায় সমতল ভূগঠন যুক্ত অঞ্চলে এই নদী নকশা লক্ষ্য করা যায়। আর এই নদী নকশা প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়, দেখতে গাছের মতন হয়, আর ভূগঠনের সঙ্গে সম্পর্ক নিশ্চিত বলতে পারলে। এবার মনে রাখতে হবে তোমাদের অবশ্য উদাহরণ, চিত্র আর উদাহরণ দিতে হবে। উদাহরণের ক্ষেত্রে দেখো অনেক উদাহরণ রয়েছে, তোমরা যতটা পারো উদাহরণ মনে রাখবে, তাই না। ভারতের কাবেরী কৃষ্ণা গোদাবরী নদীর মোহনাতে, না নদীগুলোতে, অর্থাৎ কাবেরী কৃষ্ণা গোদাবরী নদী, তাই না, ছোটনাগপুর মালভূমিতে বা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই বৃক্ষরূপী জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। অর্থাৎ দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, তাই না, মহানদী, গাঙ্গেয় সমভূমি অঞ্চলের প্রধান নদীর সঙ্গে উপনদীর এই মিলনটা এই বৃক্ষরূপী হয়েছে, তাই না, এগুলোতে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী দেখা যায়। এবার আসো উপবৃক্ষাকার, এটা বৃক্ষরূপী, তার থেকে আছে উপবৃক্ষাকার। উপবৃক্ষাকার মানে দেখো একটা গাছের যদি একই দিকে ডালপালা থাকে আর একদিকে না থাকে, তখন তাকে উপবৃক্ষ বলা হয়।
অর্থাৎ একমত উপকূলযুক্ত ভূভাগ অঞ্চলে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো যখন এসে সূক্ষ্ম কোণে মিলিত হয়, এটা প্রধান নদী যাচ্ছে, তার সঙ্গে উপনদীগুলো যখন সূক্ষ্ম কোণে এসে মিলিত হয় তখন তাকে কি বলা হয়? উপবৃক্ষাকার জল নির্গম প্রণালী বলা হয়। অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে, তাই না, নদীগুলোতে এরকম জল নির্গম প্রণালী দেখা যায়, উপবৃক্ষাকার জল নির্গম প্রণালী। তাহলে সংজ্ঞা: এও ভূগঠন একনত উপকূলীয় ভূভাগ যুক্ত অঞ্চলে একদিক থেকে একই দিকে ঢালু, উপকূলের দিকে ঢালু ভূভাগযুক্ত অঞ্চলে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো যখন সূক্ষ্মকোণে এসে মিলিত হয়ে, তাই না, গাছের একদিকে ডালপালা যুক্ত যে নদী নকশা সৃষ্টি করছে তাকে উপবৃক্ষাকার জল নির্গম প্রণালী বলে। তাহলে উপবৃক্ষাকার জল নির্গম প্রণালী সম্পর্কেও আমরা জেনে নিলাম। এবার আমরা অবশ্য জানবো যে পিনেট বা চুনট জল নির্গম প্রণালী কাকে বলে। পিনেট বা চুনট জল নির্গম প্রণালী কাকে বলে? পিনেট কথার অর্থ যৌগিক পাতা। পিনেট কথার অর্থ যৌগিক পাতা। অর্থাৎ প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো যখন পরস্পর সূক্ষ্ম কোণে ঘনভাবে এসে মিলিত হয়, তাই না, ওই রকম নদী নকশাকে কি বলে না? পিনেট বা পলকাকার বা যৌগিক নদী নকশা। আবার বলছি শোনো, কি বলা হচ্ছে না, তোমার প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো যখন সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়ে, ঘনভাবে সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়ে পাখির পালক বা যৌগিক পাতার ন্যায় যে নদী নকশার সৃষ্টি করে তাকে পলকাকার জল নির্গম প্রণালী বলে। তো এই পলকাকার জল নির্গম প্রণালীতে ভূগঠনের সঙ্গে সম্পর্কটা কি? অনুভূমিকভাবে, তাই না, শায়িত সমসত্ব শিলায়, তাই না, উপনদীগুলো প্রধান নদীর সঙ্গে খুব ঘনভাবে এসে মিলিত হয়ে এই পলকাকার জল নির্গম প্রণালী সৃষ্টি করেছে। উদাহরণ হিসেবে তোমরা কি বলবে? ভারতের যে তরাই অঞ্চল যে নদীগুলো রয়েছে, নর্মদা নদীতে, চম্বল নদীতে এরকম পলকাকার জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। তাহলে পলকাকার জল নির্গম প্রণালীর সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, ভূগঠনের সঙ্গে সম্পর্ক, উদাহরণ ও চিত্র তোমরা দিতে পারবে। এবার চলে আসো, আমরা জেনে নিই জাফরি রূপী জল নির্গম প্রণালী কাকে বলে। এই জাফরি কথার অর্থ সিঁড়ি, অর্থাৎ কাঠের নির্মিত সিঁড়ি বা লোহা ধাতব দণ্ড, যাকে জাফরি বলে, অর্থাৎ যার দ্বারা উপরের দিকে উঠা যায়। এখানে বলছে দেখো, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো সমকোণে এসে মিলিত হচ্ছে, প্রায় সমকোণে এসে মিলিত হবে, এবং উপনদীগুলো তারাও প্রধান নদীর সঙ্গে প্রায় সমকোণে মিলিত হবে। এই প্রধান নদী, উপনদী, উপনদী পরস্পর সমকোণে মিলিত হয়ে যে জাফরি বা সিঁড়ির ন্যায় একরকম নদী নকশার সৃষ্টি করছে তাকে জাফরি রূপী জল নির্গম প্রণালী বলে। ভাঁজযুক্ত একনত ভঙ্গিল ভূগঠন অঞ্চলে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো পরস্পর সমকোণে মিলিত হয়, নতি আয়াম বরাবর পরস্পরের সমকোণে মিলিত হয়ে যে সিঁড়ির ন্যায় জল নির্গম প্রণালীটা সৃষ্টি করে তাকে বলা হয় কিনা জাফরি রূপী জল নির্গম প্রণালী। তাহলে ভূগঠনের সঙ্গে সম্পর্কটাও বলতে পারবে আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে, তাই না, সমসত্ব যুক্ত একনত ভূভাগ গঠিত অঞ্চলে
প্রধান নদীর সঙ্গে আয়াম বা নতি বরাবর উপনদীগুলো পরস্পর সমকোণে মিলিত হয়ে সেরির ন্যায় যে জল নির্গম প্রণালীর সৃষ্টি করছে তাকে জাফরি রূপী জল নির্গম প্রণালী বলে। এই জাফরি রূপী জল নির্গম প্রণালীর উদাহরণ তোমরা অবশ্য মনে রাখবে। উদাহরণ অনেক রয়েছে। ভারতের ক্ষেত্রে রয়েছে, দেখো, পশ্চিম ভারতের আরাবলী পর্বতের পশ্চিম ঢালে রয়েছে, মধ্য ভারতের সোনপার পাহাড়, বাঘেলখন্ড, দক্ষিণ ভারতের কৃষ্ণা অববাহিকা, অসমের কাছাড়, ইউরোপের জুরা পার্বত্য অঞ্চলে, আর যুক্তরাষ্ট্রের অ্যাপালেসিয়ান উচ্চভূমিতেও এই জাফরি রূপী জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। এতগুলো জায়গা উদাহরণ হিসেবে উদাহরণগুলো অবশ্য মনে রাখার চেষ্টা করে। এবার আমরা জানবো তাহলে জাফরি রূপী জল নির্গম প্রণালী সম্পর্কেও জেনে নিলাম। এবার যেটা রয়েছে আয়তকার জল নির্গম প্রণালী। আয়তকার জল নির্গম প্রণালী, তাই না? আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে দারণ ও ফাটলযুক্ত সমকৌণিক দারণ ও ফাটলযুক্ত আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে সমকৌণিক দারণ ও ফাটলযুক্ত অঞ্চলে প্রধান নদীগুলোর সঙ্গে উপনদীগুলো পরস্পর সমকোণে ও সমান্তরালে মিলিত হয়ে যে নদী নকশার সৃষ্টি হয় তাকে আয়তকার জল নির্গম প্রণালী বলে। আবার বলি শোনো, এটা গ্রানাইট ও বেলে পাথর যুক্ত শিলাতেও, কঠিন শিলাতেও এই নদী নকশা দেখা যায়। অর্থাৎ মধ্যম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে সমকৌণিক দারণ ও ফাটল গঠিত ফাটল চ্যুতি যুক্ত ভূভাগ অঞ্চলে প্রধান নদীগুলির সঙ্গে উপনদীগুলো পরস্পর সমকোণে মিলিত হয়ে যে জল নির্গম প্রণালী সৃষ্টি করে তাকে আয়তকার জল নির্গম প্রণালী বলে। তাহলে দেখো, ভূগঠনের সঙ্গে সম্পর্ক বলতে পারবে এবং মধ্যম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই ঘটনাটা ঘটে। আর প্রায় অনুভূমিক ভূভাগে দারণ ফাটলযুক্ত অনুভূমিক ভূভাগ মানে প্রায় সমতল প্রকৃতির ভূভাগে এই নদী নকশা দেখা যায়। এবার উদাহরণ তোমাদের অবশ্য মনে রাখতে হবে। আয়তকার জল নির্গম প্রণালীর উদাহরণ হিসাবে মধ্য ভারতের বেতুয়া ও সোন নদীর অববাহিকা, আর আরাবলীর পশ্চিমেও এই আয়তক্ষেত্রটি জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। নরওয়ের উপকূলেও এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাড্রিনরাক পর্বতেও এই তোমার কি আয়তক্ষেত্র রূপী জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। এবার আমরা জানবো কেন্দ্র বিমুখ আর কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। দেখো, কেন্দ্র বিমুখের ক্ষেত্রে ভূভাগের গঠনটা দেখো গম্বুজ ভূগঠন, গম্বুজ আকৃতি হতে হবে। অর্থাৎ অবশিষ্ট পাহাড় হতে পারে, মেসা বিউট বাটে হতে পারে, কোন টিলা হতে পারে। এরকম গম্বুজ ভূগঠন যুক্ত অঞ্চলে বৃষ্টির জল কিংবা বরফ গলার জল ভূমির ঢাল অনুসারে যখন চারিদিকে নদী আকারে বেরিয়ে যাবে, ভূমির ঢাল অনুসারে যখন চারিদিকে নদী আকারে বেরিয়ে যাবে, একটা কেন্দ্রীয় অঞ্চল থেকে চারিদিকে নদী বেরিয়ে যাওয়াকে কি বলা হবে? কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। আবারও বলি শোনো, গম্বুজ ভূগঠন বা অবশিষ্ট পাহাড়যুক্ত অঞ্চল কিংবা মেসা বিউট কিংবা টিলা যুক্ত ভূগঠন অঞ্চলে বৃষ্টির জল কিংবা বরফ গলার জলও হতে পারে। ভূমির ঢাল অনুসারে একটা কেন্দ্রীয় অঞ্চল থেকে যখন চারিদিকে বেরিয়ে যাবে, অর্থাৎ নদীগুলো নির্গত হবে বা প্রবাহিত হবে, ওই রকম জল নির্গম প্রণালীকে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী বলা হবে। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পরেশনাথ পাহাড়ে এই কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। এছাড়াও আরো বহু জায়গা রয়েছে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী লক্ষ্য করা যাবে, তাই না? অমরকন্টক মালভূমিতে নর্মদা নদী, তাই না? ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় হাজারিবাগ মালভূমিতে, গুজরাটের গিরনা পাহাড়, সমগ্র শ্রীলঙ্কার সমগ্র নদী এই কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। কেন্দ্র বিমুখ গম্বুজ ভূগঠন যুক্ত অবশিষ্ট পাহাড়, টিলা, মেসা বিউট বাটে, তাই না?
ভূগঠনে এই কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। এবার আমরা জানবো কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। দেখো, অর্থাৎ চারিদিকে পর্বত দ্বারা ঘেরা বোলসন অঞ্চল, চারিদিক পর্বত দ্বারা পরিবেষ্টিত বোলসন অঞ্চল, কিংবা আগ্নেয়গিরির জ্বালামুখ অঞ্চল, কিংবা হ্রদ, তাই না, এইরকম অঞ্চলে যখন চারিদিক থেকে কতগুলো নদী এসে একটি কেন্দ্রীয় অঞ্চলে মিলিত হবে, তখন তাকে আমরা বলবো কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। আবারও বলি, শোনো, আগ্নেয়গিরির জ্বালামুখ হলে সেখানেও তোমরা কি লক্ষ্য করো, অর্থাৎ জ্বালামুখ হলে তার চারিদিক থেকে, তাই না, অর্থাৎ নিচে অবনমিত অংশ, চারিদিক থেকে নদী এসে এই কেন্দ্রীয় অঞ্চলে নামবে, সেটা হবে কেন্দ্রমুখী। চারিদিক পর্বত দ্বারা ঘেরা বোলসন অঞ্চল, এই বোলসন অঞ্চলেও নদীগুলো এসে কেন্দ্রীয় অংশে মিলিত হচ্ছে চারিদিক থেকে নেমে এসে। কিংবা কোনো হ্রদ, তাই না, সম্বল হ্রদে, তাই না, সম্বল হ্রদ ভারতের, সেখানে এই কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমির বোলসন অঞ্চলে এরকম কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। তাহলে দেখো, এই কেন্দ্রমুখী দেরাদুন পার্বত্য অঞ্চলে, নেপালের কাঠমান্ডু উপত্যকাতে এরকম কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। তাহলে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালীর জন্য কি লাগছে? চারিদিক পর্বত দ্বারা ঘেরা বোলসন অঞ্চল বা আগ্নেয়গিরির জ্বালামুখ অঞ্চল কিংবা হ্রদ, এরকম ভূভাগে চারিদিকে খারাপ পাহাড় থাকলে, উঁচু জায়গা থাকলে সেখানে থেকে নদীগুলো নেমে একটি কেন্দ্রীয় অঞ্চলে মিলিত হচ্ছে, তাকে বলা হবে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। তাহলে আমরা আপাতত কেন্দ্র বিমুখ কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী সম্পর্কে জেনে নিলাম। তাহলে উদাহরণও আমরা জানলাম। এবার আসবো কি জানবো না, অঙ্গুরি আকার জল নির্গম প্রণালী। এটাও দেখা যায়, তাই না, গম্বুজ ভূগঠনে, যেখানে গম্বুজ প্রকৃতি ভূগঠন বা অবশিষ্ট পাহাড়ি, সেই পাহাড়ের ঢালে যদি দ্রাব্যশিলা থাকে, দ্রাব্যশিলা নেমে আসা অনুগামী নদীগুলো পরস্পর মিলিত হয়ে যখন অঙ্গুরির আকারে, অঙ্গুরি মানে আংটি, হাতের বা আঙুলের যে আংটি, সে আংটির আকারে যখন জল নির্গম প্রণালী সৃষ্টি করে, তাকে অঙ্গুরি আকার জল নির্গম প্রণালী বলে। তাহলে অঙ্গুরি আকার জল নির্গম প্রণালী কাকে বলে সেটা তোমরা নিশ্চিত মনে রাখবে। আর এটাও উদাহরণ হিসেবে রয়েছে ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমিতে দামোদরের যে উপনদীগুলো, সেগুলোতে এই অঙ্গুরি আকার জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। তাহলে অঙ্গুরি আকার জল নির্গম প্রণালীও বলতে পারবে নিশ্চিত। এরপরে চলে আসো, এরপরে যেটা রয়েছে সমান্তরাল জল নির্গম প্রণালী, অর্থাৎ একনত ঢালযুক্ত ভূভাগ গঠিত অঞ্চলে, একনত ঢালযুক্ত, দেখো এটা পাহাড়, একদিকে ঢাল, এই একনত ঢালযুক্ত ভূভাগ গঠিত অঞ্চলে, অর্থাৎ পাহাড়ে উৎপন্ন নদীগুলো ভূমির ঢাল অনুসারে পরস্পরের সমান্তরালে একই দিকে যখন প্রবাহিত হয়, যদি একদিকে মৃদু ঢাল বা খাড়া ঢাল থাকে, তাহলে বরফ গলা জল কিংবা বৃষ্টির জল, তাই না, যখন নদী আকারে প্রবাহিত হয়, তখন তাদের মাঝখানে দূরত্ব সমান থাকে এবং সমান ও সমান্তরাল থাকে এবং একই অভিমুখে প্রবাহিত হয়। এইরকম নদী নকশাকে বলা হয় সমান্তরাল জল নির্গম প্রণালী। তাহলে দেখো, সমান্তরাল জল নির্গম প্রণালী কাকে বলে তোমরা নিশ্চিত বলতে পারবে, তাই না? এটা পার্বত্য অঞ্চল কিংবা মালভূমি অঞ্চলে দেখা যায়, একই দিকে ঢালযুক্ত ভূভাগ গঠিত অঞ্চলে। উদাহরণ হিসেবে দেখো, আমাদের পশ্চিমঘাট পাহাড়ের পশ্চিম ঢালে যে কটা নদী রয়েছে, সেটা হচ্ছে সমান্তরাল জল নির্গম প্রণালীর উদাহরণ। এছাড়াও রয়েছে নীলগিরি পর্বতের পূর্ব ঢাল, তাই না, পশ্চিমঘাট পাহাড়ের পশ্চিম ঢাল, নীলগিরি পর্বতের পূর্ব ঢাল, শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে, তাই না, এই সমান্তরাল জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। তাহলে দেখো, সমান্তরাল জল নির্গম প্রণালী কাকে বলে এটা নিশ্চিত তোমরা অবশ্য বলতে পারবে, তাই না? এবার চলে আসো বর্ষি আকৃতি জল নির্গম প্রণালী। বর্ষি আকৃতি জল নির্গম প্রণালী বলছি, দেখো, প্রধান নদী যেদিকে প্রবাহিত হয়
প্রধান নদী যেদিকে প্রবাহিত হয়, একটি উপনদী তার বিপরীত দিকে প্রবাহিত হয়ে ভূমির ঢালের পার্থক্যের দরুন যখন বাঁক নিয়ে সম্পূর্ণরূপে আবার প্রধান নদীতে মিলিত হয়ে প্রবাহিত হয়, তখন দেখতে অনেকটা বড়শি মাছ ধরার ছিপের ন্যায় দেখতে হলে তখন তাকে বড়শি বা আকর্ষী আকৃতির জল নির্গম প্রণালী বলে। আবার বলছি শোনো, প্রধান নদী যেদিকে প্রবাহিত হয়, উপনদী তার প্রবাহের বিপরীত দিকে প্রবাহিত হয়ে অবশেষে বাঁক নিয়ে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়ে যখন প্রবাহিত হয়, তখন দেখতে এই নদী নকশাটাকে দেখতে হয় বড়শির বা আকর্ষীর মতো হয় বলে একে বড়শি আকৃতির জল নির্গম প্রণালী বা আকর্ষী আকৃতির জল নির্গম প্রণালী বলে। তাহলে বড়শি আকৃতির জল নির্গম প্রণালী গঠিত কোথায় হয় না তির্যক বা হেলানো প্রকৃতির ভূভাগ গঠিত অঞ্চলে। এই প্রধান নদীর সঙ্গে উপনদী বিপরীত দিকে গিয়ে আবার বাঁধ নিয়ে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়ে যখন প্রবাহিত হচ্ছে, তাই না, হেলানো বা তির্যক ভূভাগ গঠিত অঞ্চলে এই বড়শি আকৃতির জল নির্গম প্রণালী সৃষ্টি হয়। যেমন রয়েছে দেখো, ইন্দ্রাবতীর দক্ষিণ পূবে গোদাবরী নদীতে মিলিত হয়েছে। ইন্দ্রাবতীর দক্ষিণ পূব দিকে বাঁক নিয়ে গোদাবরী নদী মিলিত হয়েছে, একটা বড়শি আকৃতির জল নির্গম প্রণালী উদাহরণ। ঝাড়খণ্ডের খড়কাই ও করকরি নদী ঊর্ধ্বগতিতে এই বড়শি আকৃতির জল নির্গম প্রণালী সৃষ্টি করেছে। আরো রয়েছে তোমাদের উদাহরণ হিসাবে সুবর্ণরেখা নদীতে ও এরকম, অর্থাৎ সুবর্ণরেখা নদীতে জল এই বড়শি আকৃতি দেখা যায়। বিহারের কোয়েল নদীতে কারো নদী বাঁক নিয়ে বড়শি আকৃতি জল নির্গম প্রণালী সৃষ্টি করেছে। আমরা আর একটি জানবো, হেরিং হাড় বা হেরিং বোন জল নির্গম প্রণালী কি বলছে দেখো। এখানটায় একটি প্রধান নদী যখন প্রবাহিত হয়, তার উপনদীগুলো পরস্পর অভিমুখে না এসে সামান্য পার্থক্য রেখে সমকোণে মিলিত হয়ে, তাই না, হেরিং মাছের কাঁটার আকারে যে জল নির্গম প্রণালী সৃষ্টি করে তাকে হেরিং হাড় বা হেরিং বোন জল নির্গম প্রণালী বলে। আবারও বলছি শোনো, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো পরস্পর, তাই না, অর্থাৎ পরস্পর অভিমুখে না এসে সামান্য কোণে এসে, কিন্তু প্রধান নদীর সঙ্গে যখন সমকোণে মিলিত হবে, একই জায়গায় না হয়ে আলাদা আলাদা জায়গায় দুদিক থেকে উপনদীগুলো এসে পরস্পর অল্প দূরে প্রধান নদীর সঙ্গে সমকোণে মিলিত হয়ে, দেখো সমকোণে মিলিত হচ্ছে সবগুলো উপনদী। ওদিক থেকে যেগুলো এসছে এটা প্রধান নদী, এদিক ওদিকের উপনদীগুলো প্রত্যেকটা প্রধান নদীর সঙ্গে সমকোণে মিলিত হয়েছে, কিন্তু এক জায়গায় নয়। এইটা দেখতে হেরিং মাছের কাঁটার ন্যায় বা হাড়ের ন্যায় হয় বলে একে হেরিং হাড় বা বোন জল নির্গম প্রণালী বলে। তো এই হেরিং হাড় বা হেরিং বোন জল নির্গম প্রণালীর উদাহরণ কাশ্মীরের ঝিলাম নদী ও ঘরঘোড়ার উপনদী রাপ্তি নদীর ঊর্ধ্ব প্রবাহে কোশি উপনদী তামার কোশিতে এই জল নির্গম প্রণালী দেখা যায়। দেখো কাশ্মীরের ঝিলাম নদী ও ঘরঘোড়ার উপনদী রাপ্তি নদীর ঊর্ধ্ব প্রবাহে কোশির উপনদী তামার কোশিতে এরকম হেরিং বোন বা হাড় জল নির্গম প্রণালী লক্ষ্য করা যায়। তাহলে দেখো আমরা কতগুলো নদী নকশা সম্পর্কে জানলাম। একটা জানলাম বৃক্ষরূপী, উপবৃক্ষাকার 2, জাফিরূপী 3, অঙ্গুরী আকার 4, কেন্দ্রমুখী 5, কেন্দ্রবিমুখী 5, কেন্দ্রমুখী 6, আয়তকার 7, পলকাকার 8, সমান্তরাল 9, বর্ষি আকৃতি 10 আর হেরিং বোন 11। এছাড়াও তোমরা জানো বিনুনি আকৃতি জল নির্গম প্রণালী গঙ্গা নদীর নিম্ন প্রবাহে লক্ষ্য করা যায়। নদীর মাঝখানে চর সৃষ্টি হলে তাকে যখন নদীগুলো, তাই না, ক্রস করে প্রবাহিত হয়ে যায়, দেখতে বিনুনির মতন হয় বলে তাকে বিনুনি আকৃতি জল নির্গম প্রণালীও বলা হয়ে থাকে। এইভাবে, তাই না, ড্রেনেজ প্যাটার্ন বা নদী নকশা পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকারের জল নির্গম প্রণালী রয়েছে। তাহলে তোমরা আশা করি এই বিষয়টাকে ভালো করে, তাই না, শুনে অবশ্য বই পড়ে নেবে। উদাহরণগুলো অবশ্য তোমাদের ভালো করে, তাই না, বই থেকে মনে রাখতে হবে।
তাহলে আপাতত আজকে দ্বাদশ শ্রেণীর জল নির্গম প্রণালীর পুরো অংশটা আমরা জানলাম।